কিছুদিন আগেই পাকিস্তান অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাটিতে অপ্রত্যাশিতভাবে ওডিআই সিরিজ হারানোর ঠিক এক সপ্তাহের মধ্যেই ওই অস্ট্রেলিয়ার কাছেই আবারও এই পাকিস্তান অপ্রত্যাশিতভাবেই টি-20 সিরিজে তারা নিজেরাই হোয়াইট ওয়াশ হয়ে গেল। মানে ভাবুন, ওডিআই সিরিজে পাকিস্তান প্রথমে পিছিয়ে পড়ার পর যেভাবে দুর্ধর্ষ কামব্যাক করে তারা 2-1 ব্যবধানে সিরিজটা জিতে নিয়েছিল, তারপর যখন টি-20 সিরিজ তারা খেলতে নেমেছিল অলমোস্ট প্রায় সেম টিমই ছিল বলতে পারেন। তখন প্রবলভাবে পাকিস্তানি আর কি ফেভারিট হিসাবেই শুরু করেছিল, বরং অস্ট্রেলিয়ার টিমটা তুলনামূলক কিছুটা তরুণ দল ছিল। তো সেই জায়গায় পাকিস্তান ফেভারিট হয়ে শুরু করার পরও তারা 0-3 ব্যবধানে ওই অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়ে গেল টি-20 সিরিজে। প্রথম ম্যাচটা একটা বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল, যেখানে 20 ওভারের খেলাটা কাট অফ হয়ে নেমে এসেছিল মাত্র 7 ওভারে। অস্ট্রেলিয়া ওই জায়গায় প্রথমে ব্যাটিং করে তারা 4 উইকেটে 93 রান তুলে ফেলে ওই মাত্র 7 ওভারই, গ্লেন ম্যাক্সওয়েল আর মার্কাস স্টয়নিসের দুটো বিধ্বংসী ইনিংসের সৌজন্যে। এরপর পাকিস্তান ওই রান চেস করতে নেমে তারা মাত্র 24 রানের মধ্যেই 6-6টা উইকেট হারিয়ে ফেলে। তো এই জায়গা থেকে তারা যে ম্যাচটা জিতে যাবে এইটা প্রত্যাশা করাও ভুল। তো স্বাভাবিক তারা ম্যাচটা জিততেও পারেনি। তারা বলতে গেলে মাত্র ওই 7 ওভারের মধ্যেই অল আউট হতে হতে বেঁচে গেছে। তারা ইনিংস শেষ করেছে 9 উইকেটে হারিয়ে 64 রানে। ফলে অস্ট্রেলিয়া ওই ম্যাচটা 29 রানের একটা বিশাল ব্যবধানে জিতে যায়। 7 ওভারের ম্যাচ যখন কোনো দল 29 রানে জেতে তখন সেটাকে অনেক বড় ব্যবধান আপনাকে বলতেই হবে। এরপর সেকেন্ড ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে 147 রান তোলে। এরপর পাকিস্তান এর জবাব দিতে নেমে 134 রানেই তারা অল উইকেট হয়ে যায়। অস্ট্রেলিয়ার লেফট আর্ম পেসার স্পেন্সার জনসনের একটা অসাধারণ স্পেলে তিনি 5-5টা উইকেট শিকার করেছেন ওই ইনিংসে। ফলে মূলত তার দাপটেই পাকিস্তান 134 রানে গুটিয়ে গেছিল। ফলে দ্বিতীয় টি-20 ম্যাচটা অস্ট্রেলিয়া 13 রানের ব্যবধানে জিতে গেছিল। এরপর ওই সিরিজের লাস্ট টি-20 ম্যাচটা স্বাভাবিকভাবেই নিয়ম রক্ষার হয়ে গেছিল। তো ওই ম্যাচটা অন্ততপক্ষে জিতে যে পাকিস্তান এই সিরিজটা ভালোভাবে শেষ করবে, এটাই বলতে গেলে মূলত পাকিস্তানি সমর্থকদের প্রত্যাশা ছিল। কিন্তু এই জায়গাটা তো পাকিস্তান আবার তাদের সমর্থকদের প্রবলভাবে হতাশ করে। এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে মাত্র 117 রানে তারা অল উইকেট হয়ে যায়। একমাত্র বাবর আজমই 41 রান করে দলের টপ রান স্কোরার হয়েছেন। বাবর আজম ছাড়া এই দিন পাকিস্তানের ইনিংসে আর কোনো ব্যাটারি সেইভাবে কন্ট্রিবিউট করতে পারেনি। ফলে অস্ট্রেলিয়া এই রানটা তুলতে খুব বেশি তাদেরকে বেগ পেতে হয়নি। 52 বল বাকি থাকতেই তারা এই ম্যাচটা অনায়াসেই জিতে যায়। মার্কাস স্টয়নিস 27 বলে 61 রানের একটা ঝোড়ো বিধ্বংসী ইনিংস তিনি খেলেছেন। ফলে মাত্র 11.2 ওভারেই 3 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জয়ের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। ফলে তৃতীয় টি-20 ম্যাচটা অস্ট্রেলিয়া 7 উইকেটের বিশাল ব্যবধানে জিতে যায়। ফলে 3 ম্যাচের ওডিআই আর 3 ম্যাচের টি-20 সিরিজের ফলাফল এটাই দাঁড়ালো, পাকিস্তান ওডিআই সিরিজে প্রথমে পিছিয়ে পড়ার পর 2-1 ব্যবধানে তারা ওডিআই সিরিজটা দারুণভাবে কামব্যাক করে জিতে গেছিল। আর টি-20 সিরিজের তিনটা ম্যাচই পাকিস্তান বলতে গেলে একেবারে বিধ্বস্ত হয়ে তারা অস্ট্রেলিয়ার কাছে 0-3 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে গেল। এইবার এই টি-20 সিরিজে অস্ট্রেলিয়া যে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো, এতে করে ভারতের কি কোনো লাভ বা ক্ষতি হলো, যেটা আমাদের আর কি মেন আগ্রহ। কারণ কিছুদিন পরেই ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার 5 টেস্টের বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হতে চলেছে। অস্ট্রেলিয়া যেহেতু এখন পাকিস্তানকে হারিয়ে দিল, একদম হোয়াইট ওয়াশ করে দিল দুরমুশ করে, তো স্বাভাবিক তাদের কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাওয়ার কথা। তো সেই জায়গায় তো আপনি বলতেই পারেন যে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার প্লেয়াররা একদম আর কি বলতে গেলে টপ লেভেলের মানসিকতা নিয়ে বা টপ লেভেলের একদম কনফিডেন্স নিয়ে তারা শুরু করবে। কিন্তু এই জায়গাটা আমি বলতে চাই ভারতীয় সমর্থকদের চিন্তা করার কোনো কারণ বা প্রয়োজন নেই। কারণ অস্ট্রেলিয়ার যে টিমটা পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলেছে, এই সিরিজে অস্ট্রেলিয়ার যে স্কোয়াডটা ছিল এই স্কোয়াডের কোনো প্লেয়ারই ওই আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া স্কোয়াডে নেই। তার ফলে অস্ট্রেলিয়া পাকিস্তানকে যতই আর কি 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে জিতুক না কেন, তো বর্ডার গাভাস্কার ট্রফিতে মানে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার এই পারফরমেন্সের প্রভাব ওই সিরিজে পড়ার কোনো রকম কোনো চান্সই নেই। কারণ ওই স্কোয়াডের প্লেয়ারের সাথে এই স্কোয়াডের কোনো প্লেয়ারের মিল নেই। এই পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজের স্কোয়াডের কিছু প্লেয়ারের সাথে আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া স্কোয়াডের কিছু প্লেয়ারের মিল থাকার কারণে আমি বলেছিলাম যে সেই জায়গাটায় হয়তো যেসব প্লেয়াররা ওই ওডিআই সিরিজ খেলে মানে হেরে এসছে পাকিস্তানের কাছে, তারা হয়তো মানসিকভাবে কিছুটা পিছিয়ে শুরু করলেও করতে পারে। কিন্তু টি-20 সিরিজে যেহেতু ওই বর্ডার গাভাস্কার ট্রফির স্কোয়াডের সাথে অস্ট্রেলিয়ার এই টি-20 স্কোয়াডের কোনো রকম মিল নেই, সেই কারণে তারা কি জিতলো নাকি হারলো, নাকি মানে তারা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো নাকি পাকিস্তানের কাছে তারা হোয়াইট ওয়াশ হলো, এই নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টের চিন্তা করার কোনো কারণ বা প্রয়োজন নেই। ফলে তার কোনো প্রভাবই আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে বা ওই ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে পড়বে না বলেই আমি মনে করি। তো আপনাদের কি মনে হয় ওডিআই সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর উঠতে থাকা পাকিস্তান যে এইভাবে তারপর ভেরি নেক্সট সিরিজেই মাত্র এক সপ্তাহের মধ্যেই অস্ট্রেলিয়ার কাছে টি-20 সিরিজে এরকম 0-3 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে যে আবার তারা ধূপ করে মাটিতে পড়ে গেল, এই অনুভূতিটা কেমন লাগছে আপনাদের কাছে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?